की भारत माता की भारत माता की महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद अमित शाह जिंदाबाद भारत माता की we want दफा एक दाबी एक दफा एक दाबी एक अरे दफा एक दाबी एक दफा एक दाबी एक दफा एक दाबी एक আজকে এই ধর্ণা মঞ্চে আমাদের এই দ্বিতীয় দফার যে ধর্ণা মঞ্চ তার প্রায় 14তম দিনে আমরা উপস্থিত আছি। তার আগে শ্যামবাজারে আমরা আমাদের ধর্ণা করেছিলাম। আপনারা জানেন এই ধর্ণা মঞ্চে উপস্থিত আছেন মাননীয় দিলীপ দা, আমাদের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন রাষ্ট্রীয় সহসভাপতি, প্রাক্তন আরেকজন রাজ্য সভাপতি মাননীয় রাহুল দা আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি রাষ্ট্রীয় সম্পাদকের দায়িত্ব এক সময় পালন করেছেন। উপস্থিত আছেন আমাদের মধ্যে প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন দা, আমাদের এখানে আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষ বিধানসভার তিনি উপস্থিত আছেন, আমাদের মহিলা মোর্চার সভানেত্রী আমাদের ফাল্গুনী পাত্র ফাল্গুনীদি উপস্থিত আছেন, তার টিম, মহিলা মোর্চার সমস্ত টিমের যারা সদস্য আছেন, বিধায়ক যারা উপস্থিত আছেন, আমাদের কালচারাল সেল, বিশেষ করে কালচারাল সেলের নাম উল্লেখ করব কারণ কালচারাল সেল সেই ধর্নার প্রথম দিন থেকে আজ অবধি ক্রমাগত প্রতিবাদী গান গেয়ে বিদ্রোহী গান গেয়ে আমাদের কর্মী সমর্থক সাধারণ মানুষকে উৎসাহিত করে চলছেন। সেই জন্য জোরে একবার হাততালি হয়ে যাক আমাদের কালচারাল সেলের জন্য, যার কর্ণধার অন্যতম আমাদের অভিনেতা রুদ্রনীল ঘোষ, যিনি আজকে এখানে আপাতত উপস্থিত নেই, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। আজকে এই সভা মঞ্চের আশেপাশে যারা আছেন, আমার গলার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি আমার নমস্কার জানাই, প্রণাম জানাই বড়দেরকে। বক্তব্য আপনারা গোটা দিন শুনছেন, আলাদা করে সুকান্ত মজুমদারের নতুন কিছু বলার নেই, তবে দু চারটি চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখনো ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবনের সামনে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখন মেল চালাচালি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদেরকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে আপনারা এসে নবান্নে দেখা করুন, তাদের সাথে চিফ সেক্রেটারি দেখা করবে। আমি এখনই খবর পেলাম জুনিয়র ডাক্তারবাবুরা তারা মেল করে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই আলোচনায় সব উপস্থিত থাকতে হবে এবং এই আলোচনা লাইভ দেখাতে হবে, ট্রান্সপারেন্সি রাখার জন্য, যেন কি আলোচনা হচ্ছে সেটা সমগ্র বাংলার মানুষের কাছে আসে। আমরা প্রথম দিন থেকে বলেছি ভারতীয় জনতা পার্টি জাস্টিসের দাবিতে এবং অন্যায়ের প্রতিকারের দাবিতে যারা যারা এই আন্দোলন করছে, পতাকা নিয়ে আন্দোলন করছেন অথবা পতাকা ছাড়া আন্দোলন করছেন, প্রত্যেকটি আন্দোলনে ভারতীয় জনতা পার্টির সমর্থন আছে। আমরা এই 5 দফা দাবি বা 6 দফা দাবি যারা জুনিয়র ডাক্তাররা যারা জানিয়েছেন, তার মধ্যে বিনীত গোয়েলের অপসারণ, যেটা আমরা প্রথমে থেকে দাবি করেছিলাম যখন শ্যামবাজারে ধর্ণা মঞ্চ চলছিল, তখন থেকে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে আমি দাবি করেছিলাম বিজেপির দাবি যে বিনীত গোয়েলকে সরাতে হবে। আজকে সেই দাবি ডাক্তারবাবুরা করছেন। তাদের এই 5 দফা দাবিকে ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং এই দাবিগুলো পূরণ হওয়া উচিত এবং এই ডাক্তারবাবুদের দাবিগুলো সাধারণ মানুষের দাবি, এই দাবি পূরণ করতে হবে। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে শুনানি হয়েছে। সেই সুপ্রিম কোর্টের মামলায় অনেকগুলো অবজারভেশন উঠে এসেছে। সুপ্রিম কোর্টের সামনে বিভিন্ন পক্ষ, বাদী বিবাদী, তারা তাদের পক্ষ রেখেছে। সেখানে আপনারা জানেন কপিল সিব্বল সাহেব প্রতিবার আপনার আমার ট্যাক্সের টাকায়, মনে রাখবেন কপিল সিব্বল সাহেবের পেমেন্টটা বা তার নেতৃত্বে যে 20-21 জনের টিম যায় মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা সরকারের হয়ে, সেখানে দাবি তাদের কথাবার্তা বলতে, মমতা সরকারের দাবি দেওয়া বলতে কোর্টের সামনে, সেখানে তাদের টাকা, তাদের যে ফিস, সেই ফিসটা কিন্তু আপনার আমার পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বল এন্ড কোম্পানিকে দেন। সেখানে কতগুলো অবজারভেশন উঠে এসেছে যেগুলো আমাদের ভালো করে জানা দরকার। সেখানে সিবিআই এর উকিলরা বলছেন
যে যখন রেপ হচ্ছে, রেপ মার্ডার কেস হচ্ছে, আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে প্রুফ বা সাক্ষ্য প্রমাণ, সেই প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেগুলো সব হয় হচ্ছে বায়োলজিক্যাল রিমেন্স, ইংরেজিতে বলে। অর্থাৎ আমার শরীরের, অর্থাৎ রেপিস যে হবে তার শরীরের কোনো না কোনো একটা অংশ, সেটা চামড়ার কোনো অংশ হতে পারে, চুল হতে পারে, সিমেন্ট হতে পারে, অর্থাৎ বীর্য হতে পারে। এর থেকে যদি প্রমাণ করতে হয় যে কে অপরাধী, 100% সতর্কতার সাথে যে ইনি অপরাধী, অন্য কেউ অপরাধী নয়, তার জন্য সেই বায়োলজিক্যাল স্যাম্পল গুলোকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ আমাদের ফ্রিজে যে সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারে তাকে সংরক্ষণ করতে হয়। যদি না করা হয় সময়ের সাথে সাথে আপনারা জানেন ডিএনএ থাকে, সেই ডিএনএ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তারপরে তাকে আর কোনো কাজে লাগানো যায় না। সুপ্রিম কোর্টে সিবিআই এর পক্ষ থেকে দাঁড়িয়ে থাকা উকিল পরিষ্কার বলছে এই সমস্ত বায়োলজিক্যাল রিমেন্সকে, অর্থাৎ যেগুলো সাক্ষ্য প্রমাণ ছিল তাকে 4 ডিগ্রিতে ইচ্ছে করে রাখা হয়নি, প্রমাণ লোপাট করার জন্য এটা করা হয়েছে। এবং আমি মনে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি বলছে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। যেন মমতা ব্যানার্জির পদত্যাগই একমাত্র জাস্টিসের পথ হতে পারে, অন্য কোনো পথ হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে যে সমস্ত তথ্য প্রমাণ একের পর এক জমা পড়ছে, তাতে দেখা যাচ্ছে সেখানে সুপ্রিম কোর্টের সামনে দেওয়া হচ্ছে যে যখন এফআইআর করা হয় সেই সময় নমুনা সংগ্রহের সময় সমস্ত তথ্য প্রমাণ একসাথে, অর্থাৎ যার উপরে আক্রমণ হয়েছে তার ড্রেস থেকে শুরু করে অন্তর্বাস থেকে শুরু করে সমস্ত কিছু ফরেনসিকের জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি, কোনো অজ্ঞাত কারণে যায়নি। সিবিআই দেখেছে যেখানে ক্রাইম ঘটেছে, ক্রাইম এরিয়া, সেটাকে সংরক্ষণ করা হয়েছিল কি হয়নি। মেয়ের মা বাবা বলছে কোনো কর্ডন ছিল না, সিপি বলছে বা সিপির লোকেরা বলছে, ইন্দিরা ম্যাডাম তিনি বলছেন না কর্ডন করা ছিল, অর্থাৎ ঘেরা ছিল। সিবিআই খুঁজে পাচ্ছে যে সেই এলাকায় 1000 উপরে জুতোর ছাপ। বা মুখ্যমন্ত্রী আপনার পুলিশ কি ভালো কাজ করেছে। আর তার মাথায় কে? বিনীত গোয়েল, যাকে আপনি বলছেন সরাতে পারবেন না। তাই আমি এর আগে যখন ভাষণ দিয়েছিলাম তখন বলেছিলাম দিদিমণির কোলে বিনীত গোয়েল তোলে, দিদিমণির কোলে বিনীত গোয়েল তোলে। তাই বিনীত গোয়েলকে তিনি সরাতে পারবেন না। বিনীত গোয়েল তার প্রাণাধিক প্রিয়, বিনীত গোয়েলকে তাকে টিকিয়ে রাখতে হবে। কেন? পুজো আসছে বলে। আরে তিনি কি করবেন? বিনীত গোয়েল কি ধর্মতলার মোড়ে নামিয়ে ট্রাফিক কন্ট্রোল করবেন না? কলকাতা পুলিশে আর কোনো অফিসার নেই যে যিনি বিনীত গোয়েলকে রিপ্লেস করতে পারেন, বিনীত গোয়েলকে সরাতে পারেন? এত অপদার্থবাদ বাকি অফিসাররা? নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে সরালে পরে বিনীত গোয়েলের মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যে কথাগুলো আগামী দিনে আপনার জন্য, মুখ্যমন্ত্রীর জন্য বিরাট ক্ষতি করে দিতে হবে। আজকে 11ই সেপ্টেম্বর রাহুল দা বলছিলেন, আজকে বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম টিভিতে বিবেক জাগরণ র্যালি হচ্ছে কোন সংস্থার তরফ থেকে। সেখানে মিঠুন চক্রবর্তী উপস্থিত হয়েছেন, আমি খবর পেলাম। মাননীয় মিঠুন দা আমাদের এই ধর্ণা মঞ্চের শেষ দিন, সেদিনও তিনি এই ধর্ণা মঞ্চে আসবেন। তিনি ধর্ণা মঞ্চে এসে তার সময় দেবেন। আমি তাকে অনুরোধ করেছি তিনি আসবেন এবং সময় দেবেন। মাননীয় মিঠুন দা অসুস্থ, তবুও তিনি বলেছেন আমি এই প্রতিবাদ জানাবো। আজকে 11ই সেপ্টেম্বর সেই দিন যেদিন বাঙালির একটি ছেলে গেরুয়া বসন পরে আমেরিকায় দাঁড়িয়ে বাঙালির জয়ধ্বজা উড়িয়েছিল। শুধু বাঙালি নয়, গোটা ভারতবর্ষের জয়ধ্বজা উড়িয়েছিল। যেখানে বলেছিল মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকার মতো কথা তিনি এখানে বলেছিলেন। যেখানে বলেছিলেন আমি যে ধর্মের রিপ্রেজেন্টেশন করতে এসেছি তার ধর্মীয় ভাষা সংস্কৃতে এক্সক্লুশন, তার কোনো সিনোনিমাস শব্দ নেই, সে সবকিছুকে ইনক্লুড করে নেয়। আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। আজকে সেই বিবেকানন্দের 11ই সেপ্টেম্বরের দিনে বাঙালি এখন আলোচনা করছে কি, যে আরজি করের প্রিন্সিপালের ল্যাপটপে নাকি নগ্ন পুরুষের দেহের ছবি পাওয়া যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বাংলাকে কত এগিয়ে দিয়েছেন, এত এগিয়ে দিয়েছেন যে বাঙালি এখন মর্গ নিয়ে আলোচনা করছে। বাংলাকে অ্যাকচুয়ালি আপনি মর্গের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, বাঙালিকে মর্গের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, বাংলার কালচারকে মর্গের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আর কবে? আপনার একজন বিবেকবান সাংসদ জহর সরকার তিনি ইস্তফা দিয়েছেন। আমি টুইট করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনারটা কবে পাবো? কিন্তু উনি নীতি নিয়েছেন
দেহত্যাগ না করলে পদত্যাগ করা যাবে না। দেহত্যাগ করব, তারপরে পদত্যাগ করব, তার আগে কোনো পদত্যাগ করব না। নিজের পদটা ধরে থাকা চাই। সব যেতে পারে, পদ দেয়া যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি বলছেন? উৎসবে ফিরুন। উৎসব কিসের উৎসব? বাঙালি দুর্গাপুজো করে, এবারও করবে, মাকে আমরা আরাধনা করব, কিন্তু এবার একটু অন্যভাবে করি আসুন। যে অষ্টমীতে বাঙালি অঞ্জলি দেয়, মায়ের কাছে বলে যশো দেহি পুত্রং দেহি ধনং দেহি মে সদা, সেই দেবীকে বলি আমরা, দেবী জাস্টিস দাও, ন্যায় দাও। আর এই অষ্টমীকে এইবার আমরা অভয়া অষ্টমী রূপে পালন করি। আমি বাংলার জনগণের কাছে প্রার্থনা করি, বাংলার জনগণকে আবেদন জানাই যে এই অষ্টমীর নাম দিন অভয়া অষ্টমী। যে অষ্টমীতে মায়ের কাছে অভয়ার জন্য আমরা ন্যায় চাই। ন্যায়, যে ন্যায়ের জন্য অভয়ার মা বাবা দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। প্রত্যেকটি জায়গায় মানুষ নিজের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন, কখনো ছাত্র সমাজ, কখনো জুনিয়র ডাক্তার বাবুরা, এমনকি তৃণমূল কংগ্রেসের ভেতরে থাকা কিছু বর্তমান সাংসদ, কিছু প্রাক্তন সাংসদ, তারাও সমর্থন জানিয়েছেন এই ধরনের আন্দোলনকে। তারা নিজের মতো করে প্রতিবাদ করতে চেয়েছেন, প্রতিবাদ করেছেন। তাদের হয়তো সাহস হয়নি, তারা হয়তো রাস্তায় নামতে পারেননি, কিন্তু উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের মতো, ভরতপুরের বিধায়ক আছে কিছু, হুমায়ুন সাহেবের মতো, যারা বলছে ডাক্তারবাবুরা যদি এভাবে রাস্তায় থাকে আমরা ছেড়ে কথা বলবো না। হুমায়ুন বাবু, আপনাকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে কিছু করে নিন, ভারতীয় জনতা পার্টি দেখে নেবে। যাদের পুলিশ সিকিউরিটি ছাড়া 2 মিনিট রাস্তায় বেরোনোর ক্ষমতা নেই, পাবলিক চোর চোর করে জুতো মারতে যায়, চোর চোর করে থাপ্পড় মারতে যায়। আজকে পাবলিকের ভয়ে যারা পুলিশ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়, তারা আবার বড় বড় কথা বলে, ডাক্তারবাবুদেরকে ধমকানো চমকানোর কথা বলছে। সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে আমাদের চিফ সেক্রেটারি চিঠি লিখছেন ডাক্তারদেরকে। মুখ্যমন্ত্রী বলেছেন অনেক হয়েছে, 1 মাস তো আন্দোলন করলেন, এবার কাজে ফিরে আসুন। মাননীয় মুখ্যমন্ত্রী, 1 মাসে আপনি হাঁপিয়ে গেলেন? আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মানুষের মতো হন। 8 বছর ধরে বেকার যুবকরা অপেক্ষা করছে কবে চাকরির পরীক্ষাটা হবে, তারা এখনো হাঁপায়নি, আপনি 1 মাসে হাঁপিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। 8 বছর ধরে অপেক্ষা করছে তারা, সেটা কেউ ফিরবে না। আপনি বলে দিতে পারেন না কে কবে আন্দোলন করবে, কে কবে শোক পালন করবে, কালকে বলবেন। আমি বলে দিচ্ছি, এই চুলের স্টাইল করতে হবে কিম জং উনের মতো, যেরকম উত্তর কোরিয়ায় বাধা আছে, যেরকম কতগুলো চুলের স্টাইল সেই কটাই করা যাবে, অন্যগুলো চুলের স্টাইল করা যাবে না। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দেবেন, আপনি কি পড়বেন, আপনি কি খাবেন, আপনি প্রতিবাদ করবেন কিনা, আপনি পুজো করবেন কিনা, আপনি মন্দিরে যাবেন কিনা, সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দেওয়ার চেষ্টা করছে। বলছেন উৎসবে ফিরুন। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা উৎসব করবে সেই দিন করবে যেদিন ন্যায় বিচার হবে, আর আপনি আপনার চেয়ারটা ছেড়ে পালাবেন, সেদিন বাংলার মানুষ উৎসব করবে, সেদিন বাংলার মানুষ সত্যিকারের উৎসবে মাতবে, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। আজকে সুপ্রিম কোর্টে একের পর এক তথ্য প্রমাণ পেশ হচ্ছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। সুপ্রিম কোর্টের উপরে মানুষের অনেক আশা। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ন্যায় ব্যবস্থাকে কিভাবে কুক্ষিগত করে রাখা হয়েছে। আজকে যেমন সুপ্রিম কোর্টে আমরা দেখলাম তথ্য প্রমাণ লোপাটের জন্য যা যা করা দরকার ছিল, ঘটনা ঘটেছে সকালবেলায় বা ভোরবেলা রাতে, এফআইআর রেজিস্টার হচ্ছে 2:55-তে। এত গ্যাপ কেন? সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলছে, কেন এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়নি? সিসিটিভি ঠিকমতো দেওয়া হয়েছে কিনা? সিসিটিভিতে টেকনিক্যাল গ্লিচ ছিল, সিবিআইয়ের আইনজীবীরা বলছে। একের পর এক প্রশ্ন উঠে আসছে সরকারের উপরে, যে এই সরকারের পুলিশ সত্যি কি অপদার্থ, নাকি কারোর নির্দেশে এটা করা হয়েছে। আজকে আমরা দেখলাম উত্তর 24 পরগনায় জাজেদেরকে ধমকানো হচ্ছে, পুলিশ গিয়ে জাজেদেরকে ধমকাচ্ছে। সেখানকার জাস্টিস যিনি আদালতের, তিনি চিঠি লিখেছেন, আমি ভারতবর্ষের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে এখনই একটি চিঠি পাঠালাম, বললাম যে এইভাবে বিচার ব্যবস্থা চলতে পারে না। মানুষ পশ্চিমবঙ্গের মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ কোর্টের উপরে ভরসা করে থাকে যখন পুলিশের কাছ থেকে ন্যায় পায় না। মানুষ কোর্টের দরজা খটখটায়, মানুষ বিশ্বাস করে যে কোর্ট ন্যায়ালয় তাকে ন্যায় দেবে। আজকে সেই কোর্টের যারা মাথা, অর্থাৎ যারা জাজ,
মহামান্য বিচারপতি যাদেরকে আমরা সম্মান করে ন্যায়াধীশ বলি, সেই ন্যায়াধীশদেরকে পর্যন্ত পুলিশ দিয়ে ধমকানো চমকানো হচ্ছে, গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, লাইট অফ করে দেওয়া হচ্ছে যেন তারা বিচার ঠিক মতো দিতে না পারে। শুধু এটা প্রথমবার নয়, আমি জানি এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ হয়তো এতটা খবর পান না, মিডিয়ার কাছে খবর পাওয়া যায় না। বিজেপির এক নেতাকে জামিন দিয়েছিল বলে এক জাস্টিসের পুলিশ সিকিউরিটি সরিয়ে নেওয়া হয়েছে এই পশ্চিমবঙ্গে। আর দিদিমণির কিছু পোষা, কিন্তু আমি তবুও বলতে বাধ্য হচ্ছি, হাইকোর্টের কিছু পোষ্য বসে আছে দিদিমণির, তারা ঠিক করে যে কোন জাজের ট্রান্সফার কোথায় হবে। দিদিমণি তাদের একজনের ছেলেকে কোথায় পাঠানো হবে, কোন ডিস্ট্রিক্টে পাঠানো হবে। দিদিমণির লোকেদের কথাটা শুনলে পরে তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে, বদলি করা হচ্ছে, অন্য জায়গায় পাঠানো হচ্ছে। এই বিচার ব্যবস্থার উপর যদি এইভাবে আক্রমণ হয়, পশ্চিমবঙ্গের মানুষ কোথায় যাবে ন্যায়ের জন্য? সেটা মানুষকে বলবো, এই ন্যায়ের জন্য আমরা অপেক্ষা করছি। তৃণমূল কংগ্রেসকেও সাবধান করব, দেখুন মানুষ যখন ন্যায় পাবে না তখন আইনকে নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আজকে আমরা কোচবিহারে দেখেছি, মানুষ প্রতিবাদ করতে নেমেছিল, সেখানে তৃণমূলের নেতারা এসে মারামারি করেছে, গুন্ডামি করেছে। এই গুন্ডামির বিরুদ্ধে আমাদেরকে সকলে একত্রে প্রতিবাদ করতে হবে, সকলে রুখে দাঁড়াতে হবে। তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে লাঠির ভয়ে বাংলার মানুষের প্রতিবাদের কণ্ঠকে স্তব্ধ করে দেবে, তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার এই মঞ্চ থেকে বলে দিতে চাই, যতক্ষণ বিজেপি আছে আপনি মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পারবেন না। বিজেপি প্রয়োজনে লাঠির জবাব লাঠির মাধ্যমে দেবে, যদি প্রয়োজন হয় বিজেপি সেটা করবে। আমরা অনেক দেখেছি, আমরা অনেক শান্তিপূর্ণ অবস্থান করেছি, আমরা আমাদের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি। মানুষ চাইছে যে বিচার হোক, সিপি বিনীত গোয়েল তার পদ থেকে সরে যাক, স্বাস্থ্য দপ্তরের যারা চক্র চালায়, দুঃচক্র চালায়, সেই স্বাস্থ্য দপ্তর থেকে তারা সরে যাক, সন্দীপ ঘোষের সাসপেনশন হোক। আজকে সেই সন্দীপ ঘোষকে নিয়েও আপনি খেলা খেললেন। যখন সেই সন্দীপ ঘোষকে মানুষ চিৎকার করে উঠলো, তাকে আপনি সাসপেন্ড করার বদলে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠালেন। ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা যখন প্রতিবাদ করলেন, তারা গর্জে উঠলেন প্রতিবাদে, তখন তাকে ওএসডি করে আবার স্বাস্থ্য দপ্তরে পাঠালেন। কি মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, দারুণ। জয় বাংলা গান চলছে আর মিউজিক্যাল খেলা হবে, গান চলছে আর মিউজিক্যাল চেয়ার খেলা চলছে, আর প্রত্যেকবারই সেই চেয়ারে বসছে সন্দীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর এত প্রেম সন্দীপ ঘোষের প্রতি কেন আমরা বুঝে উঠতে পারলাম না? অনেকে অনেক কথা বলছে, সেগুলো নিন্দুকেরা বলে, আমি বলবো না মঞ্চ থেকে। সেই সন্দীপ ঘোষ ঘুরে ফিরে শেষ পর্যন্ত এখন জনগণের চর খাচ্ছে। পার্থ খেয়েছিল চটি, সন্দীপ খেলো চর, জাস্টিস ফর আরজি কর। এটা জনগণ বলছে, আমরা বলছি। সেই পার্থ চট্টোপাধ্যায় সে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছেলে, বর্তমান শিক্ষামন্ত্রী কি করবে বুঝে উঠতে পারছে না। নাটক করবে না শিক্ষা চালাবে সেটাই বুঝতে পারছে না, নাকি শিক্ষা নিয়ে নাটক করবেন সেই চেষ্টা করছেন এখন। তিনি নাটক করবেন নাকি শিক্ষা দপ্তর চালাবেন, না শিক্ষা নিয়ে নাটক করবেন, সেইটার মধ্যে এখন তিনি সে ভেবে চলতেছেন যে কি করবেন। খাদ্য জেলে চলে গেছে, আমার তো মনে হয় স্বাস্থ্যও জেলে যাবে, আরএসি ওয়েটিং এ আছে। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, সিবিআই দুর্নীতি নিয়ে যদি তদন্ত করতে করতে সামনের দিকে এগোয় আর কোর্ট যদি হস্তক্ষেপ না করে, তাহলে পরে আগামী দিনে আমরা স্বাস্থ্যমন্ত্রীকেও, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীকেও জেলের ভেতরে দেখবো। সেই দিনের জন্য অপেক্ষা করছি আমরা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে এগিয়ে বাংলা বলে পেছনে পেছনে কোথায় চলে গেছে, কোথায় নিয়ে গেছে। আজকে পেপারে পড়ছিলাম আমি সকালবেলা, ভাবা যায় সঞ্জয় রায় নাকি প্রতিদিন মর্গে গিয়ে ঢুকত। একটা লোক রাত্রিবেলা মর্গে গিয়ে ঢুকে কি করে? বলছে মর্গে গিয়ে ঢুকে সেই মর্গের যে মৃতদেহ থাকতো, মহিলা মৃতদেহ, সেই মৃতদেহের সাথে নাকি সেখানে শারীরিক সম্পর্ক স্থাপন করত এবং তার ভিডিওগ্রাফি হতো, পর্নোগ্রাফি হতো এবং পর্নোগ্রাফির মার্কেটে সেগুলোকে বিক্রি করা হতো। আজকে আমাদের দিদিরা বসে আছে, আমার বলতে লজ্জা লাগছে। এ তো দেখছি পশ্চিমবঙ্গে মরার পরেও লক্ষ্যে নেই, মানে মরার পরেও আপনার দেহকে দিয়ে, আপনার দেহ যদি কোনো কারণে মর্গে পৌঁছে যায়, আপনাকে ওখানে গিয়েও তৃণমূল কংগ্রেসকে কাটমানি দিতে হবে। আপনার ছবি পর্নোগ্রাফির কোনো একটা ওয়েবসাইটে হয়তো আপনার চলে যায়। কি এগিয়ে বাংলার মডেল তৈরি করেছেন দিদি, আপনাকে ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই। এইরকম মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোথাও নেই যে মৃতদেহের কাছ থেকে তোলাবাজির টাকা দখল করতে পারে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। সেই জন্য আপনাকে কুর্নিশ জানাই, আপনাকে সেলাম জানাই, আপনাকে সত্যিই এগিয়ে বাংলার মডেলের জন্য আমরা ধন্যবাদ জানাই। কি এগিয়ে বাংলার মডেল তৈরি করেছে এবং বছরের পর বছর এটা চলেছে।
কেউ দেখেনি। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার দেখার কথা ছিল নাকি? এবারও বলবেন পার্থ এরকম করেছে আমি জানতামই না? আপনি মুখ্যমন্ত্রী, কিছুই জানেন না, আপনি কোনো খোঁজ খবর রাখেন না। তাহলে মুখ্যমন্ত্রী আপনাকে রেখে লাভ কি? আপনার এত বড় সভা পার্ষদ নিয়ে লাভ কি? যেরকম সিভিক ভলেন্টিয়ার দিয়ে আজকে রাজ্যের পুলিশ চলছে, সেরকম সিভিক মুখ্যমন্ত্রী বসাই আমরা। তৃণমূলের কোনো কাউকে করে দিন সিভিক মুখ্যমন্ত্রী, তাহলে পরে কমসে কম জাস্টিফাইড হবে। আপনি কিছুই জানবেন না, কিছুই করতে পারবেন না, কোনো ব্যবস্থা নেবেন না, তাহলে আপনার মতো মুখ্যমন্ত্রী রেখে লাভ কি? বাংলার মানুষ তাই বলছে, দফা এক দাবি এক, মমতার দফা এক দাবি এক। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি বাংলার মানুষের আওয়াজটা শুনুন। আপনার দলের লোকেরা বলছে মিডিল স্ট্যাম্প ভেঙে গেছে, আপনার দলের লোকেরা বলছে, আপনার সাংসদ বলছে রাজ্যসভার আমি ইস্তফা দিচ্ছি কারণ দুর্নীতি চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতার আসার আগে যেরকম দেখতাম, এখন আর সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে পাচ্ছি না। দিদি চেঞ্জ হয়ে গেছো নাকি তুমি? আপনার সাংসদ লিখছে, আমরা বলছি না। তিনি আবার তার সাথে এটাও লিখেছেন যে আপনি যদি ব্যবস্থা না নেন তাহলে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় চলে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার সেই সাংসদকে আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমরা সাম্প্রদায়িক শক্তি নই, আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ, যারা সর্বধর্ম সমভাবে বিশ্বাস করি, এবং আমরা সত্যিই ক্ষমতায় আসছি। মমতা ব্যানার্জি চেষ্টা করলেও আটকাতে পারবে না, তৃণমূল কংগ্রেস চেষ্টা করলেও আটকাতে পারবে না। বিজেপির সাজা সময়ের অপেক্ষা মাত্র, ইতিহাসের লিখন। বিজেপিকে আসতে হবে। আজকে শ্যামা প্রসাদ, বিবেকানন্দ, আজকে 11ই সেপ্টেম্বর আমি বলছিলাম, তার বাংলাতে আপনি ধর্ষণের রাজধানীতে পরিণত করেছেন। প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, আর আপনি কি নতুন আইন বানাচ্ছেন, নতুন ললিপপ দিচ্ছেন, একটার পর একটা ললিপপ, আরো হয়তো ললিপপ দিবেন। এরপরে ভোটের আগে হয়তো লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াবেন, মদের উপর থেকে ট্যাক্স কমাবেন, পাউচ প্যাকের দাম হয়তো আরো কমে যাবে। ডিয়ার লটারিতে আপনাদের কিছু চেনাশোনা লোককে কয়েক লক্ষ টাকা, কোটি টাকা পাইয়ে দেবেন। কিন্তু বাংলার মানুষ ভুলবে না, আর বিজেপি ভুলতে দেবে না। বিজেপি যতদিন আছে, বিজেপি যতদিন সামর্থ্য আছে, এই লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই বিজেপিকে আগামী দিন চালিয়ে রাখবে। বিজেপি বাংলার মানুষকে মনে করবে, মনে করাবে, তোমার ঘরের মেয়ে, তার ইজ্জত লুট হয়েছিল আরজি করের মেয়ে যেতে। তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের ডাক্তার মেয়ে, তার ইজ্জত লুট হয়েছিল আরজি করের সভাতে, এবং সেই সভাতে আমার মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্র হয়ে সেখানে বসেছিল। আর ধৃতরাষ্ট্রের বংশ যেরকম নির্বংশ হয়েছিল কুরুবংশ, সেরকম তৃণমূল কংগ্রেসেও এই কুরুবংশ রাজনৈতিকভাবে নির্বংশ হবে, বাংলার মানুষ নির্বংশ করবে, এটা ইতিহাসের লিখন। তাই বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আন্দোলন আরো চলবে। আমি বহুবার বলবো, এর মধ্যে 16 তারিখে আবার বলবো, আমাদের এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর যারা জাস্টিস চাইছেন তাদের বারবার বলছি, জাস্টিস ততক্ষণ না সম্পন্ন হবে যতক্ষণ পর্যন্ত আপনি গোড়ায় ট্রিটমেন্ট করবেন। আমি আগের দিনও বলেছি, আর সেই গোড়া, নষ্টের গোড়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তৃণমূল কংগ্রেস। আর এই তৃণমূল কংগ্রেস এখন হারমাতদের দলে পরিণত হয়েছে, রেপিস্টদের দলে পরিণত হয়েছে। এই তৃণমূল কংগ্রেসের বিদায় যদি আমরা করতে না পারি, তাহলে মা দুর্গাও আমাদেরকে ক্ষমা করবে না, মা দুর্গাও আমাদেরকে মাফ করবে না। তাই আমরা পুজো করব, কিন্তু উৎসব, জানি না মুখ্যমন্ত্রীর এই উৎসবে দন্তস্বটা তালিবস্বতে রূপান্তরিত হয়ে গেছে কিনা। হয়তো তিনি সেটাকে তালিবস্বতে রূপান্তরিত করেছেন, সবে পরিণত করেছেন, ডেড বডিতে পরিণত করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আমাদের নির্ভয়ার জন্য, আমাদের অভয়ার জন্য আমরা এই লড়াই আগামী দিনে চালিয়ে যাব, যাতে বাংলার প্রত্যেকটি মেয়ে, যারা এখনো ছোট, যারা বড় হচ্ছে আগামী দিনে, বা বয়স্কা কোনো মহিলা, যাকে হয়তো রাত্রিবেলা রাস্তায় কাজের জন্য হেঁটে হেঁটে যেতে হয়, তিনি অভয়ে নির্ভয়ে এই বাংলার মাঠে ঘাটে রাস্তায় ঘুরতে পারেন, নিজের কাজ করতে পারেন, নিজের কর্মসংস্থান করতে পারেন। তার জন্য বিজেপির এই লড়াই চলছে, আগামী দিনেও চলবে। আসুন সবাই মিলে এই লড়াইকে সামনের দিকে নিয়ে যায়। আর তার সাথে আমার বামপন্থী বন্ধুদেরকে বলবো যে একটু শিখুন। আপনারা অনেক আজাদি করেছেন, যবে থেকে আজাদি স্লোগান দিয়েছেন, এখন মানুষ রাস্তায় নামতে কম শুরু করেছে। রিক্লেম দ্য নাইটে মানুষ কম আসছে এখন। এই আজাদি স্লোগান চলে না বাংলায়। আমরা যে আজাদি 1947-এ পেয়েছি, সেই আজাদি আমাদের জন্য অত্যন্ত শ্রদ্ধা, আমাদের জন্য অত্যন্ত সম্পদ, গুরুত্বপূর্ণ বিষয়।
আমরা আজাদি, এই আজাদ দেশে আজাদির সাথে বেঁচে আছি। শুধু দরকার হচ্ছে এই রাহুকে সরানো। যে রাহুর দোষে বাংলা পড়েছে, সেই রাহুর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি লড়াই করে এই রাহুকে সরাবে, এই তৃণমূল কংগ্রেসকে সরাবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।